শুভেচ্ছা। আমন্ত্রণ দেশ জনপদ লাইভে, সঙ্গে আছি অরিন ইশরাত। অতি তীব্র তাপপ্রবাহের মধ্যেই খুলেছে শিক্ষা প্রতিষ্ঠান। এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা, যশোর ও নোয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু, ইন্দ্রজিৎ রায় ও মাওলা সুজন। শুরুতে চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু। সেতু, শিক্ষা প্রতিষ্ঠান চালু নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ অরিন। আপনি যেমনটি বলছিলেন সেটা হচ্ছে কিন্তু যে তীব্র গরমের ভিতরেই কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে আর কি। তবে গতকালকে আপনার হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি প্রাইমারি স্কুলগুলো খোলা ছিল। তবে আজকে কিন্তু মাধ্যমিক হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করেছে সরকার। তবে আজকে কিন্তু এদিকে একই সাথে কিন্তু আজকে আপনার প্রাইমারি স্কুল কিন্তু খোলা আছে। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি রিজিয়া খাতুন প্রভাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে আমি হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সাথে কথা বলে আমি যেমনটা জানতে পেরেছি সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের বক্তব্য সেটা হচ্ছে যে এই গরমে তো ক্লাস করা তাদের জন্য খুবই কষ্টকর ব্যাপার। তবে যেহেতু মর্নিং স্কুল করেছে সেক্ষেত্রে তাদের খুব একটা কষ্ট হচ্ছে না। আর আমি হচ্ছে যদি অভিভাবকদের কথা বলি, অভিভাবকদের দাবি একই দাবি যে এই গরমের মৌসুমটা যদি টানা হচ্ছে মর্নিং স্কুল করে দেয় তাহলে হয়তো বা শিক্ষার্থীদের জন্য সুবিধা হবে এবং শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষাও ভালো থাকবে। একই সাথে আমি হচ্ছে শিক্ষকদের সাথে কথা বলেছি। শিক্ষকরা আমাকে যেমনটা জানিয়েছে সেটা হচ্ছে যে এই গরম মৌসুমে কিন্তু উপস্থিতির হার খুবই কম, যেটা হচ্ছে 40% উপরে হচ্ছে শিক্ষার্থী উপস্থিত থাকছে না। কারণ গরমে সে মর্নিং হোক আর আপনার হচ্ছে ডে শিফট হোক না কেন, যেটাই হোক না কেন, শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হতে চাচ্ছে না। কারণ তীব্র গরমে একেবারে নাবিশ্বাস অবস্থা চুয়াডাঙ্গাতে, মানে জনজীবনের সে দুর্বিষহ হয়ে উঠেছে। সেক্ষেত্রে শিক্ষার্থীরা যদি স্কুলে এসে যদি অসুস্থ হয়ে যায় সেটাও একটা হচ্ছে মানে চিন্তার বিষয় আর কি। তবে অভিভাবকরা আমাকে আরো জানিয়েছে যে সরকার যদি এই স্কুল খোলা অবস্থায় যদি স্যালাইন পানি কিংবা সুপ্রিয় ঠান্ডা পানি ব্যবস্থা করে হয়তো বা তাতে হয়তো শিক্ষার্থীদের জন্য কিছুটা হলেও হচ্ছে সুবিধা হবে এবং তারা মনে হয় স্বাস্থ্য সুরক্ষা কিছুটা হলেও রক্ষা পাবে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ। অরিন। সেতু, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার আমরা যশোরে যুক্ত হতে চাই। সেখানে রয়েছেন সহকর্মী ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, সেখানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? ধন্যবাদ। আসলে যশোরের উপর দিয়ে যে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে তার প্রভাবে কিন্তু জনজীবনের নাকাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এমন অবস্থায় গতকাল শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও সন্ধ্যায় কিন্তু আবার শিক্ষা মন্ত্রণালয় থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী কিন্তু যশোর সহ 5 জেলার স্কুল, কলেজ, মাদ্রাসা ছুটি ঘোষণা করা হয়েছে। সেই ধারাবাহিকতায় আমরা এখন আছি আসলে যশোর জেলা স্কুল প্রাঙ্গণে। আমরা এখানে এসে দেখছি যে এখানে কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। তবে কোনো অভিভাবক এবং শিক্ষার্থী তারা আসলে ছুটির যে বিষয়টি সেটি না জানার কারণে অনেকে সকালে এসেছেন এবং অনেক অভিভাবক এসেছেন খোঁজ খবর নিতে। তবে আমরা যেটি জেনেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কিন্তু যে কোচিং সেন্টার সেগুলো কিন্তু চালু আছে। একই সঙ্গে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু অতিরিক্ত ক্লাসের যে বিষয়টি সেটি কিন্তু চালু রয়েছে বলে আমরা জেনেছি। তবে শিক্ষার্থীদের সুবিধার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও কোচিং সেন্টার সহ অন্যান্য যে অতিরিক্ত ক্লাস সে বিষয়টির কারণে কিন্তু শিক্ষার্থীদেরকে ঘরে থাকা হচ্ছে না বলে কেউ অভিযোগ করছেন। তবে আমরা এই শিক্ষা প্রতিষ্ঠানে আসার পরে কয়েকজন অভিভাবকের সঙ্গে কথা বলছিলাম। তাদের মধ্যে অনেকে বলছেন যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে শিক্ষার্থীদের কিন্তু ঘরের বাইরে বের হওয়ার বন্ধ নেই। সেক্ষেত্রে যদি অন্তত স্কুল সকাল 7টার সময় চালু করা যেত এবং 11টার মধ্যে শেষ করা, মানে 7টা থেকে 11টা পর্যন্ত স্কুল চালু থাকলে সেক্ষেত্রে অভিভাবকদের অনেকের আপত্তি নেই বলে জানিয়েছেন। তারা বলছেন যে মূলত শিক্ষার্থীদের লেখাপড়ার মধ্যে রাখার জন্য স্কুল চালু রাখার যে বিষয়টি সেটি তারা জোর দিচ্ছেন। আবার অনেকে বলছেন যে এই অতিরিক্ত তাপ প্রবাহের কারণে স্কুল যেটি বন্ধ করা হয়েছে সেটি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্কুল চালু না করার জন্য তারা দাবি করছেন। অর্থাৎ অভিভাবক এবং শিক্ষার্থীদের মধ্যে কিন্তু এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তারা বলছেন কেউ পক্ষে কেউ বিপক্ষে। এমন পরিস্থিতিতে শিক্ষকরা বলছেন যে সরকার যেভাবে নির্দেশনা দিচ্ছেন সেই নির্দেশনার আলোকেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এই
এবং এই ছিল যশোরের যে স্কুলের যে পরিস্থিতি সেটি, এবং সার্বিকভাবে যশোরের তাপ প্রবাহ অতিরিক্ত তীব্র থেকে তীব্রতর হওয়ার কারণে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে। বিশেষ করে এখন বোরো মৌসুম, এই বোরো মৌসুমের শেষ পর্যায়ে ধান ঘরে তোলার জন্য কৃষকরা ব্যস্ত সময় পার করছেন, অর্থাৎ কৃষি শ্রমিক যারা তাদের কিন্তু চরম কষ্টের মধ্য দিয়েই তাদের সেই স্বপ্নের সোনার ফসল ঘরে তুলতে হচ্ছে। একই সঙ্গে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে এবং হৃদরোগ এবং ডায়রিয়া সহ অন্যান্য রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও কিন্তু বাড়ছে দিন দিন, এবং হাসপাতাল কর্তৃপক্ষও এই রোগীর চাপ সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই পরিস্থিতিতে মূলত গরম থেকে বাঁচার জন্য জেলা প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে কিন্তু সতর্কতার যে বিষয়টি সেটি বারবার সচেতন করার জন্য বলা হচ্ছে, এবং এটি মেনে চলার জন্য, অর্থাৎ রোদ এবং গরম থেকে বাঁচার জন্য বেশ কিছু নির্দেশনা দেওয়া হচ্ছে, সেটি মেনে চলার জন্য সাধারণ মানুষকে কিন্তু উদ্বুদ্ধ করছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। অরিন। ইন্দ্রজিৎ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা এবার নোয়াখালীতে যুক্ত হব। সেখানে রয়েছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, এই যে গরমের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হলো, এতে শিক্ষার্থী এবং অভিভাবকরা কি বলছেন? তারা আসলে অসন্তোষ প্রকাশ করছেন না সন্তোষ প্রকাশ করছেন? আপনি কি জানতে পেরেছেন, জানাবেন। অরেন, আপনি যেমনটি বলছিলেন পর্যন্ত তাপদাহে স্কুলের পাঠদানের কথা, দীর্ঘ ছুটির পর গতকাল থেকে স্কুলে পাঠদান শুরু হয়েছে সারা দেশব্যাপী। আসলে প্রচন্ড তাপদাহের ভিতরে যখন এই পাঠদান শুরু হয়েছে তখন শিক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। অভিভাবকরা তাদের সন্তানদেরকে নিয়ে দুশ্চিন্তা রয়েছেন। প্রচন্ড তাপদাহের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে স্কুলে যখন তারা পাঠদান শুরু করেছে, এটা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়েছেন। আসলে এটি চিন্তার বিষয় আরেকটি কারণ হয়ে দাঁড়িয়েছে যে অনেক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গিয়েছে যখন পাঠদান শুরু হয়, যখন স্কুল সময় শুরু হয়, তখন আসলে বিদ্যুৎ বিভ্রাট তথা লোডশেডিংটা একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রচন্ড গরমের সাথে লোডশেডিং, তাদের ক্লাসরুমে যেসব বৈদ্যুতিক পাখা রয়েছে এগুলো না চলায় তারা কিছুটা অস্বস্তি বোধ করছেন। তো আমি এই বিষয়ে এখন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো। আসলে যে প্রচন্ড তাপদাহের ভিতরে যে তোমরা যে ক্লাস করছো, তোমাদের কি কি কষ্ট হয়? আমাদের আজকে এই গরমে আমাদের ক্লাস করতে খুবই অসুবিধা হচ্ছে, এমনকি আমাদের কারেন্টও থাকে না, তাই আমাদের খুব অস্বস্তি বোধ হচ্ছে। শিক্ষার্থী যেমনটি বলছিলেন যে প্রচন্ড গরমের ভিতরে তাদের ক্লাস করতে খুবই কষ্ট হচ্ছে, একই সাথে বিদ্যুৎ না থাকায় তাদের ক্লাস করতে কষ্টটি আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। তো আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন যে শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে কথা বলার জন্য প্রচন্ড তাপদাহের ভিতরে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকরা কিভাবে তাদের সন্তানকে সুরক্ষা রাখবে সেই বিষয়ে কথা বলার জন্য আমার সাথে উপস্থিত রয়েছে নোয়াখালী স্কুল হেলথ ক্লিনিকের মেডিকেল অফিসার ডাক্তার সাজেরা তুলিয়াকিন। আমি তার কাছে জানতে চাইবো যে এই প্রচন্ড তাপদাহের ভিতরে, প্রচন্ড গরমের ভিতরে যে শিক্ষার্থীদেরকে কিভাবে সুরক্ষা রাখা যায়। ধন্যবাদ মাওলা সাহেব। আমরা জানি যে গতকাল থেকে আবহাওয়া অধিদপ্তরের নতুন একটি হিট অ্যালার্ট জারি হয়েছে এবং একই সাথে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ প্রায় 1 মাস পরে খুলেছে। সুতরাং সবাই সুস্থ থেকে শিক্ষা কার্যক্রম বজায় রাখতে হলে আমাদের শিক্ষক এবং অভিভাবক সবাইকে একসাথে কাজ করতে হবে। স্কুলে বাচ্চাদের জন্য পর্যাপ্ত নিরাপদ পানির বন্দোবস্ত করতে হবে আমাদের স্কুল কর্তৃপক্ষকে। একই সাথে শিক্ষকদের কাছে অনুরোধ, যেই বিদ্যালয়ের কর্মঘণ্টা কমিয়ে আনা হয়েছে সেই সময় বাচ্চারা যেন ক্লাসরুমে অবস্থান করে এবং যে অযথা বাইরে রোদে না থাকে, বাইরের খাবার বা পানীয় পান না করে সেদিকে যেন তারা খেয়াল রাখে। আর অভিভাবকদের কাছে আমার আহ্বান, আপনারা সতর্ক হন কিন্তু আতঙ্কিত হবেন না। আপনার সুস্থ বাচ্চাকে স্কুলে পাঠান, অসুস্থ থাকলে বাচ্চাকে স্কুলে পাঠাবেন না। এবং বাচ্চা স্কুলে যখন যাবে তখন তার সাথে একটা টুপি অথবা ছাতা, 1 বোতল পানি অথবা স্যালাইন দিয়ে দেন। তাকে যে টিফিনটা দেবেন সেটা যেন সহজপাচ্য হয়, খাবার হয় এবং জাঙ্ক ফুড জাতীয় কিছু না হয়। এগুলো করলে আশা করি বাচ্চা সুস্থ থাকবে এবং শিক্ষা কার্যক্রম। ধন্যবাদ আপনাকে। যেমন বলছিলেন ডাক্তার সাজেরা তুলিয়াকিন, তিনি আসলে বলছিলেন যে সন্তানদেরকে কিভাবে স্বাস্থ্য সুরক্ষা দেওয়া হয়েছে, অভিভাবকদের প্রতি
অনুরোধ জানিয়েছেন বাচ্চাদেরকে স্কুলে আসার সময় পর্যাপ্ত সুপেয় পানি দেওয়ার জন্য। আবার স্কুলের শিক্ষকদের প্রতি তিনি অনুরোধ জানিয়েছেন স্কুলের সুপেয় পানির ব্যবস্থা রাখার জন্য। একই সাথে এই প্রচন্ড গরমে তাদের খাবারের প্রতি নজর দিতে বলেছেন অভিভাবকদের প্রতি। তো আমার সাথে কিছু অভিভাবকের কথা হয়েছে, তারা কিছুটা অসন্তুষ্টি জানিয়েছেন এই প্রচন্ড গরমের ভিতরে, তাপদাহের ভিতরে তাদের সন্তানদেরকে পাঠদানের বিষয়ে। আর সবচেয়ে বেশি তারা অভিযোগ যেটি করেছেন, আসলে বিদ্যুৎ না থাকায় এই সবচেয়ে বেশি তাদের কষ্ট হচ্ছে। ঘরে এবং স্কুলে দুটোতেই তাদের পাঠদানের সমস্যা হচ্ছে প্রচন্ড লোডশেডিং থাকায়। অরিন, এ হচ্ছে নোয়াখালী থেকে আমার কাছে সর্বশেষ। আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক, দেশের বিভিন্ন জায়গা থেকে শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন, দাবদাহ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, এই তীব্র গরমের কি প্রভাব পড়েছে খুলনা এবং আজকে তাপমাত্রা কত রেকর্ড করা হয়েছে সেখানে? ধন্যবাদ অরিন। খুলনায় আসলে তাপমাত্রা কিন্তু গত 2 দিন একটু কমলেও গতকাল কিন্তু আমরা দেখেছি তাপমাত্রা বেড়ে গিয়েছে। আমরা আপনাকে একটু বলে রাখি যে চলতি মাসের 25শে এপ্রিল কিন্তু খুলনায় গত 25 বছরের সর্বোচ্চ তাপমাত্রা 41.5 ডিগ্রি সেলসিয়াস ছিল। এরপর কিন্তু তাপমাত্রা কিছুটা কমতে শুরু করেছিল। আমরা যদি বলি যে গত পরশুদিন কিন্তু খুলনা তাপমাত্রা ছিল 29.7 ডিগ্রি সেলসিয়াস, এর পরের দিন ছিল 29 সেলসিয়াস, কিন্তু গতকাল তাপমাত্রা আবার বেড়ে গিয়ে কিন্তু 40 ডিগ্রি সেলসিয়াসে চলে আসে। আসলে এই তাপমাত্রা আপডাউন মানে ওঠানামা করার কারণে কিন্তু বিশেষ করে যারা বাচ্চারা এবং বৃদ্ধ আছে তারা কিন্তু খুব অসুস্থ হয়ে পড়ছে। পাশাপাশি যারা নিম্ন পেশাজীবী মানুষ, নিম্ন আয়ের মানুষ, রিক্সা চালক, ভ্যান চালক, তারা কিন্তু আসলে খুবই অসহায় দিন যাপন করছে। এই প্রচন্ড গরমে তাদের আয়ের রোজগারের অবস্থা খুবই খারাপ। তারা যেমন কাস্টমার পাচ্ছে না, বেচাকেনা হচ্ছে না, পরিবারের সংসার চালাইতে কষ্ট হচ্ছে। আর একটু সমস্যার কথা বলি, খুলনায় কিন্তু গরমের পাশাপাশি লোডশেডিং এর অবস্থাও কিন্তু আসলে বেড়েছে। সুপেয় পানির সমস্যা, কয়েকটা জায়গা থেকে আমরা খবর পেয়েছি যে সুপেয় পানি পাওয়া যাচ্ছে না। এর পাশাপাশি হাসপাতালগুলোতে কিন্তু আসলে প্রতিনিয়ত আপনার রোগীর সংখ্যা বাড়ছে। আমরা একটু কথা বলতে চাই যে এই গরমে আসলে যারা নিম্ন শ্রমজীবী আয়ের মানুষ আছে তাদের আসলে কি কি ধরনের সমস্যা আছে। আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে এই গরমে কি কি ধরনের সমস্যা হচ্ছে। এই যে আমি কলা বিক্রি করি, আমি কলা তো বেচতে পারি না, আমার কলাগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। তারপরে আমার বাড়ি বিদ্যুৎ থাকতেছে না। এই যে সারাদিন এই রোদ্দুরে মানে খুব সব শরীরের দিক দিয়ে খুব সমস্যা, ডায়রিয়া হচ্ছে, এই বমি হচ্ছে, বাথরুম হচ্ছে। শুধু দর্শক, আপনারা শুনতে পারলেন যে আসলে এই তীব্র গরমে যারা আসলে খেটে খাওয়া মানুষ তারা কিন্তু ব্যবসা বাণিজ্য করতে পারছে না। যেমন আয় ইনকাম কমে গেছে, পাশাপাশি কিন্তু তারা বাসায়ও সাথে থাকতে পারছে না লোডশেডিং এর কারণে। আর আমরা একটু দেখাতে চাই যে খুলনায় আসলে যানজট নিয়ন্ত্রণ করার জন্য তীব্র গরমকে উপেক্ষা করে ট্রাফিক পুলিশ কিন্তু তারা তাদের দায়িত্ব পালন করছে। আমরা যেটা জানতে পেরেছি যে তাদেরকে উৎসাহ দেওয়ার জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিন্তু খাবার, স্যালাইন, বিশুদ্ধ পানি ফ্রি সরবরাহ করেছে। আমরা একটু এখানে কথা বলবো জনাব জহিরুল ইসলামের সাহেবের সাথে। আসলে এই তীব্র গরমকে উপেক্ষা করে তারা কিভাবে ডিউটি করছে এবং কোন ধরনের প্রতিবন্ধকতা পড়ছে আর কি। আপনারা জানেন কিছুদিন ধরে আমাদের খুলনা বিভাগের উপর দিয়ে তাপ প্রবাহ চলছে। আমাদের খুলনা জেলাতেও প্রচুর তাপ আমরা এখানে অনুভব করি। বিশেষ করে পিচের উপরে তাপের প্রভাবটা সাংঘাতিকভাবে বেশি। আর এখানে আমাকে লং টাইম ডিউটি করতে হয় আমাদের ট্রাফিক বিভাগকে। তো আমাদের খুলনা মেট্রোপলিটনের সুযোগ্য পুলিশ কমিশনার মহোদয় এই দিকটি খুব গুরুত্বের সাথে বিবেচনা করে আমাদের ট্রাফিকের যাতে কষ্ট কম হয়, আমরা যাতে ভালোভাবে ডিউটি করতে পারি এর জন্য খাবার, স্যালাইনের ব্যবস্থা করেছেন, ঠান্ডা পানীয়ের ব্যবস্থা করেছেন, শরবতের ব্যবস্থা করেছেন এবং সার্বক্ষণিক উনি আমাদের খোঁজ খবর নিচ্ছেন। আমাদেরকে অসুস্থ হলে দ্রুত হসপিটালাইজড চিকিৎসার ব্যবস্থা করছেন। তো স্যারের সুযোগ্য নেতৃত্বে, স্যারের উৎসাহে আমরা সুন্দরভাবে ডিউটি পালন করে যাচ্ছি এবং আমাদের ডিসি স্যার সবসময় আমাদের খোঁজ খবর নিচ্ছেন। ধন্যবাদ। শুধু দর্শক, আপনারা কিন্তু শুনতে পারলেন যে এই তীব্র গরমকে উপেক্ষা করে খুলনা ট্রাফিক পুলিশ যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা একটু দর্শকদের জানাতে চাই খুলনার তাপদাহর যে বিষয়ে সর্বশেষ আবহাওয়া অফিস থেকে আমাদের জানিয়েছে যে এই সামনের যে মে মাস আসছে, মে মাসে হয়তোবা কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা আছে। এখন খুলনা মানুষের দাবি বা প্রত্যাশা যেটাই বলেন যে এই তীব্র গরমকে উপেক্ষার জন্য আসলে বৃষ্টি ছাড়া আসলে কিছু নাই, তারা সেটা প্রত্যাশা করছে। অরিন, খুলনা থেকে তাপদাহ সম্পর্কে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।
এদিকে টানা দাবদাহের পর অবশেষে বৃষ্টির সুখবর দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাস বলছে মে মাসের প্রথম সপ্তাহেই সারা দেশে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত জানাতে আবহাওয়া অফিস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে আদিত্য। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আদিত্য, আবহাওয়ার পূর্বাভাসে আর কি কি বলা হয়েছে বিস্তারিত জানাবেন। জি, যেমনটি বলছিলেন যে আবহাওয়ার যে সুখবরটা সেটি দেয়া হয়েছে, তবে সেটি এই মাসে নয়, আগামী মাস থেকে শুরু হবে। তবে যেটি বলেছেন যে আবহাওয়াবিদ আমাদেরকে আগামী মাসের 2 তারিখ থেকে, আগামী মাসের শুরুর দিক সময় থেকে 7 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন জায়গায় এই ধরনের বৃষ্টিপাত হতে পারে। তবে আপনাকে একটা জিনিস জানিয়ে দিতে চাই যে এখন যে তাপদাহ চলছে অথবা তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহ কিন্তু বেশ মানুষের জনজীবনে কর্মকাণ্ডে বিভিন্ন বিঘ্ন ঘটাচ্ছে। তবে আপনাকে একটি যে জানিয়ে দিতে চাই থেকে এই থেকে পরিত্রাণ পেতে তবে আবহাওয়াবিদ জানিয়েছেন যে বৃষ্টির কোনো বিকল্প নেই। তবে বৃষ্টি হলে মূলত 4 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যেতে পারে। তবে 2 তারিখ সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম সহ তার আশেপাশে জেলায় বৃষ্টিপাত হবে। তবে আপনাকে আরেকটি জিনিস আমি জানিয়ে দিই যে 2018 সাল থেকে কিন্তু এই যে বৃষ্টিপাতের সংখ্যা, বজ্রঝড়, সেই সংখ্যাটি কিন্তু কমতে শুরু করেছে এবং গত বছর এপ্রিলের মাসে কিন্তু 9টি বজ্রপাত সহ বৃষ্টি হয়েছিল। কিন্তু এই বছরের যদি আমরা লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো যে এই মাসে একটি মাত্র এরকম বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। তবে গত 76 বছরের মধ্যে এরকম তীব্র তাপদাহ স্থায়িত্ব বাংলাদেশ এর আগে দেখেনি, এমনটিও বলেছেন আবহাওয়াবিদ। তবে এখন কিন্তু মূলত গরমের মৌসুম থাকার কারণে গরম থাকবে, এটাই স্বাভাবিক। তবে এরকম স্থায়ীভাবে দাবদাহ বিরাজমান করাটা খুবই কষ্টদায়ক এবং আগে এমনটা ছিল না। তবে এর জন্য কিছু বৈশ্বিক পরিবেশও দায়ী। যেমন আমি যদি আপনাকে একটু বলি যে দক্ষিণ এশিয়া জুড়ে কিন্তু এল নিনোর যে প্রভাব, তার প্রভাবেই কিন্তু যে তাপানল এইটা কিন্তু সৃষ্টি হয়েছে। তবে যার প্রভাবও বাংলাদেশে দেখা যাচ্ছে। তবে বঙ্গোপসাগর এবং আরব সাগরে যে জলবায়ুর সৃষ্টি হচ্ছে, সে সংখ্যা কম থাকার কারণে কিন্তু মূলত যে বৃষ্টির যে বজ্রসহ বৃষ্টিপাত সেটি হতে পারছে না, যার দরুন কিন্তু এই যে দাবদাহ অনেক বেশি পরিমাণ বাড়ছে এবং গরমের অনুভূতিটাও বেশি হচ্ছে। তবে এই থেকে পরিত্রাণ পেতে দরকার হচ্ছে বজ্রসহ বৃষ্টিপাত, এমনটি জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর আমাকে। তবে এপ্রিল মাস জুড়ে এই ধরনের গরম অনুভূতি হবে, এটাই স্বাভাবিক, এমনটি বলেছিলেন আবহাওয়াবিদ। তবে আমরা পরবর্তীতে হয়তো আগামী মাসের শুরু থেকে হয়তো আগামী মাসের 2 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত এই যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সেটি হলেই মূলত 5 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমে যাবে, এমনটি আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে জানিয়েছেন। তবে এর পরবর্তী সময়ে 7 তারিখের পরবর্তী সময়ে কিন্তু তাপমাত্রা কিন্তু 36 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে, এমনটি জানিয়েছেন, যদি কিনা কোনো বৈশ্বিক প্রভাব যদি এই আবহাওয়ায় না পড়ে। তবে এই দাবদাহ আরও কিছুটা কমবে। রাজধানীর আবহাওয়া অফিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। আদিত্য, আপনাকে ধন্যবাদ। দর্শক, আবহাওয়া অফিস থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। দাবদাহে রোগীর চাপ বেড়েছে চট্টগ্রামের হাসপাতালগুলোতে। এ নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, হাসপাতালে রোগীর চাপ কেমন দেখছেন? জি অরিন, আপনি যেমনটা বলছেন, তীব্র যে গরম, সেই কারণে হাসপাতালে রোগীর চাপ পাচ্ছে। কারণ গরমের কারণে মানুষের মাঝে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে, বিশেষ করে জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, এমন রোগগুলো নিয়ে আসলে হাসপাতালে রোগীরা ভিড় করছেন। আমরা সকাল থেকে নগরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে খোঁজ দিয়েছি, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসলে রোগীর চাপ বেশি। কারণ হচ্ছে যে সামান্য জ্বর, সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া এসব নিয়েই রোগীরা ভর্তি হচ্ছেন। পাশাপাশি অনেকে হঠাৎ করে আসলে গরমে অফিসে বা বাইরে হঠাৎ করে গরমে ঘুরে পড়ে যাচ্ছেন বা শরীর দুর্বল হয়ে যাচ্ছে। এগুলোর কারণে আসলে মানুষের মধ্যে গরমের কারণে তীব্র নাভিশ্বাস তৈরি হচ্ছে। আমরা এখন একজনের সাথে কথা বলবো। উনি ওনার অফিসের একজন কলিগকে নিয়ে এসেছেন গরমে, হঠাৎ উনি ঘুরে পড়ে গেছেন। আসলে উনি কি হয়েছিল আপনার কলিগের? না, গরমের জন্য হঠাৎ করে মাথা ঘুরে পড়ে গেছে। বলেন।
গরমের জন্য এখন প্রচন্ড গরম, সেই জন্য ওনার ডায়রিয়া জ্বর। হঠাৎ করে অফিসে আসছিল ভালো মানুষ, গরমের জন্য এখন মাথা ঘুরে পড়ে গেছে, এখন চিটাং মেডিকেল আনছি। উনি যেমনটা বলছেন, আসলে ওনার যে অফিস কলিগ রয়েছে সেটি হঠাৎ অফিসে আসার পরে গরমের মধ্যে উনি ঘুরে পড়ে গেছেন, তারপরে ওনাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। ডাক্তার বলছেন আসলে গরমের কারণে উনি শরীর অসুস্থ হয়ে গেছেন। আমরা যেটা দেখেছি গতকালকে সীতাকুণ্ড উপজেলা একটি স্কুলের 3 জন শিক্ষার্থী গরমের কারণে হঠাৎ অসুস্থ হয়ে গেছে। পাশাপাশি চট্টগ্রামের একটা মাদ্রাসার শিক্ষক হঠাৎ গরমের কারণে স্ট্রোক করে মারা গেছেন। এই তীব্র গরমের কারণে আসলে মানুষের মাঝে নাভিশ্বাস তৈরি হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম যেসব আশপাশের উপজেলা রয়েছে, হাটহাজারী, রাউজান, ফটিকছড়ি, রাঙ্গুনিয়া, সন্দ্বীপ, ভোজপুর, এইসব এলাকাগুলোর মধ্যে আসলে গরম জনিত যেসব রোগ রয়েছে সেগুলো বাড়ছে। চিকিৎসকরা বলছেন তীব্র যে তাপদাহ চলছে, সেই তাপদাহর কারণেই মানুষের মাঝে বিভিন্ন ধরনের রোগ দেখা দিয়েছে, বিশেষ করে ডায়রিয়া, হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া, শরীর দুর্বল হয়ে পড়া এবং ঘামের কারণে শরীর দুর্বল হয়ে যাচ্ছে বারবার। আর খাবার যে গরমের কারণে যেসব খাবার রয়েছে সেগুলো আসলে দেখে শুনে খাওয়ার জন্য বলছেন চিকিৎসকরা, কারণ বিশুদ্ধ পানি পান করা এবং অপরিচ্ছন্ন খাবার এড়িয়ে চলার জন্য বলছেন চিকিৎসকরা। এই চমেক হাসপাতালে আমরা এসে যেটা খোঁজ নিয়েছি, এখানে প্রতি ঘন্টায় 10 থেকে 15 জন রোগী ভর্তি হচ্ছেন যারা গরম জনিত রোগে অসুস্থ হচ্ছেন এবং হঠাৎ দুর্বল হয়ে যাচ্ছেন। বিশেষ করে যারা শিশুরা রয়েছেন তারা অসুস্থির মধ্যে পড়ছেন। এদিকে এই তীব্র গরমে লোডশেডিং ও পাল্লা দিয়ে বাড়ছে, কারণ একবার বিদ্যুৎ চলে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা পর আসে। এই লোডশেডিং গ্রামগুলিতে আরো বেশি, উপজেলা লেভেলগুলিতে এই লোডশেডিং আরো বাড়ছে, কারণ গরমের সাথে পাল্লা দিয়ে লোডশেডিং বাড়া আসলে নগর জীবনে এক ধরনের নাভিশ্বাস তৈরি হয়েছে। চট্টগ্রাম যেসব বেসরকারি হাসপাতাল রয়েছে সেগুলোতে আসলে গরম জনিত রোগীদের চাপ বাড়ছে। বিশেষ করে মা ও শিশু হাসপাতাল, আন্তর্জাতিক জেনারেল হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল সহ যারা যেগুলো বেসরকারি হাসপাতাল রয়েছে সবগুলোতে আসলে বিভিন্ন জায়গা থেকে রোগীরা ভিড় করছে। নগরবাসী তো আছে, পাশাপাশি আশপাশে যেসব উপজেলা রয়েছে, জেলাগুলো রয়েছে, এখানে আমরা দেখেছি রাঙ্গামাটি থেকে, কক্সবাজার থেকে, কুমিল্লা থেকে পর্যন্ত রোগী এখানে এনেছেন যারা গরম জনিত রোগ নিয়ে আসলে অন্যান্য হাসপাতাল না পেরে চমেক হাসপাতালে তারা এসে ভিড় করছেন। অরিন। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, চমেক হাসপাতাল থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী। জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রচারণা। ভোটারদের কাছে ছুটছেন প্রার্থীরা, তবে তীব্র গরমে জনসংযোগ ব্যাহত হচ্ছে বলে জানান তারা। প্রচারণার খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুজ্জামান বাবু। বাবু, অনেক তো গরম, নির্বাচনী প্রচারণা কেমন দেখছেন? অরিন, ধন্যবাদ। সিরাজগঞ্জের 9টি উপজেলার মধ্যে প্রথম ধাপে 3টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই উপলক্ষে সিরাজগঞ্জ সদর, সিরাজগঞ্জ গাজীপুর এবং বেলকুচি যারা প্রার্থী রয়েছেন তারা কিন্তু আসলে ব্যাপক প্রচারণায় ব্যস্ত হয়ে পড়েছেন এবং তীব্র গরমের মধ্যেও কিন্তু তারা আসলে রোদ এবং গরম উপেক্ষা করে কিন্তু আসলে তারা প্রচারণা চালাচ্ছেন। আমরা এখন দাঁড়িয়ে আছি গাজীপুর উপজেলায়। এখানে আসলে 3 জন চেয়ারম্যান প্রার্থী, 3 জন ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং 5 জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এই 3 জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে আসলে 2 জন চেয়ারম্যান প্রার্থীর কিছু অভিযোগ ছিল যে তারা প্রচারণায় বাধা সৃষ্টি করছেন অপর প্রার্থী এবং তাদের যে নির্বাচনী কার্যক্রম সেটি কিন্তু আসলে ব্যাহত হচ্ছে, যে কারণে আসলে তারা সংবাদ সম্মেলন করে এই অভিযোগটি দায়ের করেছিলেন। এই বিষয়ে আজকে যার বিরুদ্ধে অভিযোগ, খলিলুর রহমান সিরাজি, যিনি চেয়ারম্যান প্রার্থী, আসলে তিনি আজকে সংবাদ সম্মেলন আয়োজন করেছেন। এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা একটু তার কাছ থেকে জানতে চাই আসলে যে আপনি তো চেয়ারম্যান প্রার্থী, আমি একটু জানতে চাই আসলে আপনার বিরুদ্ধে যে আসলে 2 জন চেয়ারম্যান প্রার্থী অভিযোগ করেছেন যে আসলে তাদের নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি এবং তাদের যে কার্যক্রমে বাধা সৃষ্টি, আসলে এই বিষয়ে আপনি আসলে কি বলতে চান, আর আসলে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে কিনা এই উপজেলায়, সেই বিষয়টি জানতে চাই। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে যারা 2 প্রার্থী আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে, এটি মিথ্যা এবং ভিত্তিহীন। তারা কিন্তু আসলে ভোটের মাঠে নাই। আমি যদি আপনাদের মাধ্যমে তাদেরকে বলতে চাই যে তারা নির্বাচন প্রচারণা করেছে, কোনো ক্যাম্পিং করেছে, এরকম তথ্য কিন্তু দিতে পারবে না। তারা মনোনয়নপত্র জমা দিয়ে এলাকার বাইরে আছে, তারা কিন্তু এলাকায় আসছে না। তারা দীর্ঘ 20 বছর আমাদের এক সময় তারা আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিল, আওয়ামী লীগ থেকে 2 জন প্রার্থী বহিষ্কৃত। তারা এলাকায় কখনো কোনো কাজে তাদের কোনো সম্পৃক্ততা ছিল না, এখনো নাই। তারা এলাকায় আসে না। এলাকায় না এসে আমাদের এই আওয়ামী লীগের ঘাঁটিটাকে নষ্ট করার জন্য প্রিয় নেতা প্রকৌশলী তানভীর শাকিল জয় মহোদয়ের সম্মান নষ্ট করার জন্য তারা মিথ্যা তথ্য দিয়ে বেড়াচ্ছে। ভোটের মাঠে তারা নাই, কোনো প্রতিদ্বন্দ্বিতায় নাই। এছাড়াও কিন্তু আসলে এই গাজীপুর উপজেলায় কিন্তু মোট 122টি কেন্দ্র রয়েছে এবং এই সাইমুদ্দিন, আপনাকে ধন্যবাদ।
তাপদাহের উত্তাপে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজারে শাকসবজি সহ সব ধরনের পণ্যের দামই বাড়তি। বিস্তারিত জানাতে জামালপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদি হাসান। মেহেদি, নিত্যপণ্যের দরদাম কেমন দেখছেন, বিস্তারিত জানাবেন। অরিন, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে জানাতে চাই, বাইরের রোদ যেমন অগ্নিমূর্তি ধারণ করেছে, ধীরে ধীরে কিন্তু জামালপুরের যে সবজির বাজার রয়েছে সেটিও কিন্তু এখন অগ্নিমূর্তি ধারণ করেছে। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই, আমি এখন অবস্থান করছি জামালপুর শহরের ফৌজদারি মোড় যে বাজার রয়েছে সেই বাজারটিতে। এখানে ঈদের পরে যে সবজির বাজার ছিল সেটি কিন্তু খুবই আমরা কম দেখেছি, কিন্তু এই রোদ যখন বৃদ্ধি পেয়েছে, তীব্র গরম যখন বৃদ্ধি পেয়েছে, তারপর থেকে কিন্তু সবজির বাজার ধীরে ধীরে বৃদ্ধি পেয়েছে। এর আগে যে মাছ মাংসের যে বিষয়টি, মাছ মাংসের যে দাম যে রোজার মধ্যে বৃদ্ধি পেয়েছিল সেটি কিন্তু কোনোভাবেই কমেনি। প্রতি কেজি মাংস 700 থেকে 750 টাকায় কিনতে হচ্ছে গরুর মাংস। এছাড়াও যে মুরগির বাজার রয়েছে সেটিও কিন্তু চড়া। আর মাছের বাজার প্রতি কেজিতে 50 থেকে 60 টাকা এবং প্রকার ভেদে কিন্তু মাছের এই ভেদে নাম ভেদে কিন্তু 70 থেকে 80 টাকা প্রতি কেজিতে বেশি নেওয়া হচ্ছে। আমি আপনাদেরকে আরেকটু বলতে চাই, যে বেগুন জামালপুরে উৎপাদন করা হয় সেই বেগুন কিন্তু আজকে থেকে 7 থেকে 8 দিন আগেও 20 থেকে 25 টাকায় মিলতো, সেই বেগুন এখন এই বাজারে মিলছে 70 থেকে 80 টাকায়। এছাড়াও যে পেঁয়াজ রয়েছে সেই পেঁয়াজ কিন্তু 5 থেকে 6 টাকা বৃদ্ধি পেয়ে 55 টাকার পেঁয়াজ এখন 60 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও যে সাজিনা রয়েছে সেই সাজিনাও কিন্তু এখন আগে পাওয়া যেত 70 থেকে 80 টাকায়, সেটি এখন 140 থেকে 150 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও যে কাঁচামরিচ রয়েছে সেই কাঁচামরিচও কিন্তু আজকে থেকে 7 দিন আগে 40 টাকায় মিলতো, সেটি এখন 70 থেকে 80 টাকায় পাওয়া যাচ্ছে। সবকিছু মিলে কিন্তু এক ধরনের নাবিশ্বাস আমরা লক্ষ্য করেছি। একদিকে যেমন তীব্র গরম, অপরদিকে যারা বিক্রেতা রয়েছেন তারা আমাদেরকে বলেছেন যে তীব্র গরমের কারণে যারা কৃষক রয়েছেন তারা সবজি ঠিকমতো তুলতে পারছে না ক্ষেত থেকে। এছাড়াও অনেক সবজির যে গাছ সেগুলো কিন্তু মরে যাচ্ছে, যার কারণে প্রতিদিন দাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও সবচেয়ে বড় যে বিষয়টি হচ্ছে যে এখন পর্যন্ত কোনো বাজারে কোনো মনিটরিং ব্যবস্থা নেই। মনিটরিং ব্যবস্থা না থাকায় এক এক বাজারে এক এক ধরনের দাম নেওয়া হচ্ছে, যার কারণে জনগণের মধ্যে একটি চাপা ক্ষোভ বিরাজ করছে। জামালপুরবাসী আশা করছেন যে দ্রুত সময়ের মধ্যেই জেলা প্রশাসন মনিটরিং ব্যবস্থা করবেন এবং দ্রব্যমূল্য তাদের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবেন। অরিন, এই ছিল জামালপুর থেকে সর্বশেষ বাজার পরিস্থিতির তথ্য। অরিন। মেহেদি, আপনাকে ধন্যবাদ। দর্শক, জামালপুরের নিত্যপণ্যের দাম দর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। এই ছিল এখনকার দেশ জনপদ লাইভ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়া সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।